আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দি জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897। ঠিক আছে। আজকে আমি হচ্ছে প্রিলিমিনারি কিছু আলোচনা করব, যেখানে হচ্ছে আমাদেরকে কিছু ডেফিনিশন জানতে হবে। হ্যাঁ। আর আমরা যেহেতু ল পড়তেছি, আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাব্রিভিয়েশনও জানতে হয়, লিগ্যাল টার্মও জানতে হয়। আমরা কিছু অ্যাব্রিভিয়েশন প্রথমে দেখি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাব্রিভিয়েশনস, ওকে। যেমন AIR। এআইআর দিয়ে কি বোঝায়? এআইআর দিয়ে বোঝায় অল ইন্ডিয়া রিপোর্টার। ওকে। দেন ALR। এএলআর দিয়ে কি বোঝায়? এএলআর দিয়ে বোঝায় অস্ট্রেলিয়ান ল রিপোর্টস। বিএলসি। বিএলসি দিয়ে বোঝায় বাংলাদেশ ল ক্রনিকলস। এই অ্যাব্রিভিয়েশনস গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। বাংলাদেশ ল ক্রনিকলস। দেখা যায় আমরা লয়ের যে কোনো হচ্ছে সাবজেক্ট পড়তে গেলে এই অ্যাব্রিভিয়েশন গুলো মাঝে মাঝে চলে আসে। এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। বিএলডি। বিএলডি বোঝায় বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস। ওকে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বিএলটি। বিএলটি দিয়ে বোঝায় বাংলাদেশ ল টাইমস। ওকে। এরপর যদি আসি সিসিআর। আমরা অ্যাব্রিভিয়েশন আজকে বেশি শিখবো না, কিছু শিখবো। ঠিক আছে। সিসিআর সেটা হচ্ছে কারেন্ট ক্রিমিনাল রিপোর্টার। রিপোর্টস না কিন্তু, রিপোর্টার। হ্যাঁ, রিপোর্টার। এটা হচ্ছে ইন্ডিয়ার। যে ব্র্যাকেটে যে ইন্ডিয়া লিখলাম, এটা না লিখলেও চলে। ঠিক আছে, কারেন্ট ক্রিমিনাল রিপোর্টার পর্যন্ত লিখলেই হয়। দেন যদি বলি ইম্পর্টেন্ট কি আছে, ডিএলআর। হ্যাঁ, ডিএলআর এটা কিন্তু আমরা যারা লয়ার স্টুডেন্ট তারা কিন্তু বেশিরভাগ সময় শুনি যে ডিএলআর ডিএলআর। আসলে ডিএলআরটা কি? ডিএলআরটা হচ্ছে ঢাকা ল রিপোর্টস। ওকে। এই ঢাকা ল রিপোর্টস, ডিএলআর হচ্ছে ঢাকা ল রিপোর্টস। আর যদি বলে ডিএলটি অথবা, ডিএলটি অথবা দিল্লি এলটি, একই জিনিস। ঠিক আছে। এটা বলতে বোঝায় দিল্লি ল টাইমস। ওকে। ডিএলটি অথবা দিল্লি এলটি, এটা দিয়ে একই জিনিস বোঝায়, সেটা হচ্ছে দিল্লি ল টাইমস। ইআর। ইআর দিয়ে বোঝায় ইংলিশ রিপোর্টস। আমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। আমি পরবর্তী পেজে চলে গেলাম। খুব ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, আমরা যেরকম দেখলাম ডিএলআর, রাইট? তেমনি ইন্ডিয়াতেও একটা আছে আইএলআর। এটাকে বলে যদি ডিএলআর হয় ঢাকা ল রিপোর্টস, তাহলে আইএলআর কি হতে পারে? ইন্ডিয়ান ল রিপোর্টস। ওকে। ইন্ডিয়ান ল রিপোর্টস। ওকে। খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেবি অথবা কেবিডি।
এইটা দিয়ে কি বোঝায়? কেবি অথবা কেবিডি। আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে হচ্ছে যখন আমরা হিস্টরি পড়তে যাই, লয়ের হিস্টরি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আসে। ঠিক আছে, শর্ট টার্ম করে লেখা থাকে, অ্যাব্রিভিয়েশন দেয়া থাকে, আমরা বুঝি না জিনিসটা কি। সেটা হচ্ছে কেবি দিয়ে বোঝায় হচ্ছে কিংস বেঞ্চ। কিংস বেঞ্চ। আর কেবি দিয়ে বোঝায় কিংস বেঞ্চ, আর কেবিডি দিয়ে বোঝায় কিংস বেঞ্চ ডিভিশন। ডিভিশন। আচ্ছা, তাহলে এই যে এইটা মূলত ব্যবহার হয় ইউকের জন্য। ঠিক আছে, ইংল্যান্ডের জন্য, ইউকের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, যদি কেবি দিয়ে কিংস বেঞ্চ বোঝায়, তাহলে কিউবি দিয়ে কি বোঝাবে? নিশ্চয়ই কুইন্স বেঞ্চ, রাইট? কুইন্স বেঞ্চ। আর কিউবিডি দিয়ে বোঝায় কুইন্স বেঞ্চ ডিভিশন। এটাও কি ইউকে? ওকে। আচ্ছা, আমরা ডিএলআর শিখলাম, আইএলআর শিখলাম, আরেকটা শিখবো আমাদের এই ভারত, যে আমাদের ছিল ভারতবর্ষে, তো আমরা জানি তিনটা রাষ্ট্র আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। তো বাংলাদেশের সেটা শিখলাম ডিএলআর, ইন্ডিয়াটা শিখলাম আইএলআর। এখন পাকিস্তান বাকি, পাকিস্তানেরটা শিখি পিএলআর। পিএলআর দিয়ে কি বোঝায়? পাকিস্তান ল রিপোর্টস। একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব যে পাকিস্তান, এটা পাকিস্তান ল রিপোর্টস, ইন্ডিয়াটা ইন্ডিয়া ল রিপোর্টস, কিন্তু বাংলাদেশটা কিন্তু বাংলাদেশ ল রিপোর্টস না, ঢাকা ল রিপোর্টস। ওকে। আচ্ছা, এস সি আর, এটাও খুবই ইম্পর্টেন্ট। এস সি আর, এস সি আর দিয়ে কি বোঝায়? সুপ্রিম কোর্ট রিপোর্টস। ঠিক আছে, সুপ্রিম কোর্ট রিপোর্টস। সুপ্রিম কোর্ট রিপোর্টস। আর আর দুইটা শিখবো। আর একটা হচ্ছে এসসিসি। এসসিসি দিয়ে বোঝায় সুপ্রিম কোর্ট কেসেস। ওকে, তাহলে সুপ্রিম কোর্ট রিপোর্টস এসসিআর, আর সুপ্রিম কোর্ট কেসেস অর্থাৎ এসসিসি। আর আরেকটা শিখবো লাস্ট, সেটা হচ্ছে ডাব্লিউ আর। ডাব্লিউ আর দিয়ে বোঝায় উইকলি রিপোর্টার। উইকলি রিপোর্টার। ওকে, তাহলে এই অ্যাব্রিভিয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলি, এ আই আর অর্থাৎ অল ইন্ডিয়া রিপোর্টার। আমি কিন্তু হচ্ছে জেনারেল ক্লোজ অ্যাক্টের কিছু অ্যাব্রিভিয়েশন বলছি, এখনো জেনারেল ক্লোজ অ্যাক্টে যাইনি। ঠিক আছে, এএলআর অস্ট্রেলিয়ান ল রিপোর্টস, বিএলসি বাংলাদেশ ল ক্রনিকলস, বিএলডি বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস, বিএলটি বাংলাদেশ ল টাইমস, সিসিআর কারেন্ট ক্রিমিনাল রিপোর্টার, ডিএলআর ঢাকা ল রিপোর্টস, ডিএলটি অথবা দিল্লি এলটি, এটা দিয়ে বোঝা হচ্ছে দিল্লি ল টাইমস। ওকে, ইআর অর্থাৎ ইংলিশ রিপোর্টস। এরপর যদি আসি আইএলআর, ইন্ডিয়ান ল রিপোর্টস, ইন্ডিয়া না কিন্তু ইন্ডিয়ান। ওকে। আচ্ছা, আর কেবি অথবা কেবিডি, কিংস বেঞ্চ অথবা কিংস বেঞ্চ ডিভিশন, কিউবি অথবা কিউবিডি অর্থাৎ কুইন্স বেঞ্চ অথবা কুইন্স বেঞ্চ ডিভিশন। দেন যদি আসি পিএলআর, সেক্ষেত্রে বোঝায় পাকিস্তান ল রিপোর্টস। এসসিআর অর্থাৎ সুপ্রিম কোর্ট রিপোর্টস। এসসিসি, এসসিসি অর্থাৎ সুপ্রিম কোর্ট কেসেস। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ডব্লিউআর অর্থাৎ উইকলি রিপোর্টার। আচ্ছা, আমরা কিছু ল্যাটিন টার্ম শিখবো, সেটা আজকে না, হয়তো নেক্সট ক্লাসে শিখতে পারি। আজকে আমরা একটু মূল আইনে চলে যাই। মূল আইনে কিছু ডেফিনেশন দেয়া আছে সেকশন 3 এর আন্ডারে। ঠিক আছে, আজকে আমরা যেহেতু সময় স্বল্পতা, আমরা হচ্ছে ডেফিনেশন গুলো আজকে শেষ করব। ইম্পর্টেন্ট ডেফিনেশন যেগুলো, সেগুলো আজকে শেষ করব। কি বলেছে?
অ্যাক্ট, অ্যাক্ট অর্থাৎ অ্যাক্ট ইউজড উইথ রেফারেন্স টু অ্যান অফেন্স অর এ সিভিল রং শ্যাল ইনক্লুড এ সিরিজ অফ অ্যাক্টস অ্যান্ড ওয়ার্ডস হুইচ রেফার্স টু অ্যাক্টস ডান এক্সটেন্ড অলসো টু ইলিগাল অমিশন। এখানে অ্যাক্ট বলতে আমরা হচ্ছে ওই যে আইনকে বোঝাচ্ছি না, এখানে অ্যাক্ট বলতে বোঝায় যে একটা ঘটনা বা একটা একটা কিছু ঘটেছে, যেমন অফেন্স ঘটেছে বা সিভিল রং ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, দেন যদি আসে অ্যাডভোকেট, অ্যাডভোকেট বলতে কি বোঝায়? Advocate means a person enrolled as such under the Bangladesh Legal Practitioners and Bar Council Order 1972, অর্থাৎ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডার 1972 এর আন্ডারে যে ব্যক্তি এনরোলড হয় তাকে কি বলা হয়? অ্যাডভোকেট বলা হয়। এর পরবর্তীতে আসি, সেটা হচ্ছে অ্যাফিডেভিট বলতে কি বোঝায়? অ্যাফিডেভিটের বাংলা আমরা জানি হলফনামা। সে অ্যাফিডেভিট তখনই হবে, অ্যাফিডেভিট শ্যাল ইনক্লুড অ্যাফার্মেশন অ্যান্ড ডিক্লারেশন ইন দি কেস অফ পারসনস বাই ল অ্যালাউড টু অ্যাফার্ম অর ডিক্লেয়ার ইনস্টিড অফ সুয়েরিং। অর্থাৎ অ্যাফিডেভিট তখনই হবে বা একটা হলফনামা তখনই হবে যখন সেখানে অ্যাফার্মেশন থাকবে এবং ডিক্লারেশন থাকবে। সাপোজ এক্সাম্পল, অ্যাফিডেভিট কখন করা হয়? অ্যাফিডেভিট করার সময় আমরা দেখি যে আমি আমার একটা সাপোজ একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, সে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরি আহ, আমি একটা বিষয় করেছি, হ্যাঁ, এখন এটা যে আমিই করেছি, এটা সত্যতা কি? এটা তো আমি বলতেছি আমি করতেছি, এটা সত্যতা কি? ঠিক আছে, আইনে এটাকে কেন সত্য বলবে, কি দেখে বলবে যে না এটা ঠিক আছে? এটার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে হলফনামা, অ্যাফিডেভিট, ঠিক আছে। এই অ্যাফিডেভিটে যখন আমি আমার ওই বিস্তারিত বিষয়টা বর্ণনা দিয়ে আমি যখন সই করব, ঠিক আছে, সে বুঝাবে কি যে আমি হলফ করতেছি, হলফকারী, যে এই উপরের বিষয়গুলো আমি করেছি বা আমি উপরের বিষয়গুলো সত্য। এখন শুধু আমি করলেই তো হবে না, সেখানে আবার আরেকটা কি লাগবে, আমি যে ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, যে আমি এই বিষয়গুলো করেছি, তো এটাকে আবার হচ্ছে অ্যাপ্রুভ কে করে দিবে? ফার্স্ট ক্লাস নোটারি করার মাধ্যমে, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিক, ঠিক আছে, এটা তো নোটারি গেল। আর অ্যাফিডেভিট সাইন কে করে দেয়? সেক্ষেত্রে একজন সিনিয়র অ্যাডভোকেট বা একজন অ্যাডভোকেট বা আইনজীবী, সে কি করতে পারে? সেটাকে হলফ করে দিতে পারে। আচ্ছা, অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন বলতে কি বুঝি? অ্যাপিলেট ডিভিশন বলতে বোঝায় হাইকোর্ট ডিভিশনের যে অ্যাপিলেট ডিভিশন আছে তাকে অ্যাপিলেট ডিভিশন বলে। অর্থাৎ as respects the period before the 16th day of December 1972, অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বরের পূর্বে, 1972 সালের 16 ডিসেম্বরের পূর্বে, বিফোর দ্য 16th day of December 1972, দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দি হাইকোর্ট অফ বাংলাদেশ, অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বরের পূর্বে বাংলাদেশ হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশন ছিল তাকে কি বলা হয়? অ্যাপিলেট ডিভিশন বলা হয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বাংলাদেশ ল, এই বাংলাদেশ ল বলতে কি বোঝায়? বাংলাদেশ ল শ্যাল মিন এনি অ্যাক্ট, অর্ডিন্যান্স, রেগুলেশন, রুল, অর্ডার অর বাইলস ইন ফোর্স ইন বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা ল বলতে কি শুধু লকেই বুঝি? অ্যাক্ট বলতে কি শুধু অ্যাক্টকেই বুঝি? আইন বলতে আমরা কি বুঝি? ল? না, অ্যাক্টও ল, ঠিক আছে, অর্ডিন্যান্সও ল, রেগুলেশনও ল, ঠিক আছে, রুলস, এগুলোও কিন্তু আইন, তাই না? এগুলোকেও ল বলে। অর্ডার, এটাকেও কিন্তু কি বলে? ল বলে। বাই লস, এটাকেও ল বলে। তাহলে বাংলাদেশ ল অর্থাৎ বাংলাদেশে কোন কোন আইনগুলো রয়েছে, যেমন অ্যাক্ট আছে, অর্ডিন্যান্স আছে, রেগুলেশন আছে, রুল আছে, অর্ডার আছে, বাই লস আছে, সবগুলোই কি বাংলাদেশের ল। আচ্ছা, আমরা কি জানি বাংলাদেশের যে ল গুলো আছে এর মধ্যে সর্বোচ্চ ল কোনটা? সর্বোচ্চ ল হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, রাইট? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অর্থাৎ বাংলাদেশ কনস্টিটিউশনটাই কি সর্বোচ্চ ল। দেন আসে অ্যাক্ট, অর্ডিন্যান্স, রেগুলেশন, রুলস, তাই না? ওকে, তাহলে ল বলতে আমরা এইগুলোকে বুঝি, আরো আছে।
কালেক্টর, কালেক্টর বলতে আমরা কাকে বুঝি? কালেক্টর শ্যাল মিন দ্য চিফ অফিসার ইন চার্জ, দ্য চিফ অফিসার ইন চার্জ। কিসের ইনচার্জ বা কিসের চিফ অফিসার? অবশ্যই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের। তাহলে আমরা কালেক্টর বলতে কাকে বুঝবো? রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের চিফ অফিসার ইনচার্জ, যে দায়িত্বে আছেন, তিনি অফ এ ডিস্ট্রিক্ট, একটি জেলার হতে হবে, উপজেলার না বা একটা পৌরসভার না। কিসের হতে হবে? জেলার। আচ্ছা। অ্যান্ড শ্যাল ইনক্লুড আর ডেপুটি কমিশনার অফ সাচ ডিস্ট্রিক্ট, এবং ওই ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারকেও আমরা কি বলতে পারি? কালেক্টর বলতে পারি। ওকে, এবার আসি নেক্সট, কমেন্সমেন্ট। ঠিক আছে, কি বুঝায়? used with reference to an act or regulation shall mean the day on which the act or regulation comes into force। অর্থাৎ বোঝাচ্ছে, কমেন্সমেন্ট বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছে যেটা হচ্ছে যেদিন থেকে কার্যকর হচ্ছে একটা আইন বা একটা রেগুলেশন, হ্যাঁ, অ্যাক্ট, রেগুলেশন, লস, বাই লস, যাই হোক না কেন, তৈরি করার পর যেই দিন থেকে কার্যকর করা হবে, ঠিক আছে, ওই দিনটাকে বোঝাচ্ছে। এই যে এখানে লেখা আছে দ্য ডে অন হুইচ দ্য অ্যাক্ট অর রেগুলেশন কাম ইনটু ফোর্স। ওকে, দেন যদি আসি কনস্টিটিউশন। আমি একটু আগে কিন্তু বলছি কনস্টিটিউশন কি, বাংলাদেশ কনস্টিটিউশন হচ্ছে সর্বোচ্চ আইন, এবং এটা একটা কি ধরনের দলিল? লিখিত দলিল। আচ্ছা, কনস্টিটিউশন মিনস দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের কনস্টিটিউশন বলতে আমরা বুঝি দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ওকে, এরপর আসে ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ বলতে আমরা কি বুঝি? আমরা কি হাইকোর্ট ডিভিশনের জাজকেও ডিস্ট্রিক্ট জাজ বলবো? অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকেও কি হচ্ছে, সরি, হাইকোর্ট ডিভিশনের জাস্টিসদের কি হচ্ছে আমরা জাজ বলবো? অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদের কি আমরা জাজ বলবো? না। আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, অনেকে বিচারক এবং বিচারপতির মধ্যে হচ্ছে মিল করে ফেলে, জাজ এবং জাস্টিসের মধ্যে মিল করে ফেলে। জাজ বলতে আমরা বিচারক বুঝি, জাস্টিস বলতে বিচারপতি বুঝি। জাজ হচ্ছে লোয়ার কোর্ট, যেমন জাজ কোর্টে হতে পারে, লোয়ার কোর্টে যে জাজ বা বিচারক তাদেরকে বিচারক বলে বা জাজ বলে। কিন্তু হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে তাদেরকে সম্মান করে বিচারপতি বলা হয়, তাদেরকে বিচারক বলা হয় না, তাদেরকে কি বলা হয়? বিচারপতি। এবং বিচারপতির ইংরেজি হচ্ছে জাস্টিস। তাহলে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে কারা থাকে? জাস্টিস থাকে। আর লোয়ার কোর্টগুলো অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টগুলোয় কারা থাকে? জাজ থাকে বা বিচারক থাকে। ওকে, তাহলে আমার এই 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 বিষয়টা থেকে কিন্তু মানে আমরা বুঝতে পারলাম যে ডিস্ট্রিক্ট জাজ কারা। ডিস্ট্রিক্ট জাজ শ্যাল মিন দ্য জাজ অফ এ প্রিন্সিপাল সিভিল কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, অর্থাৎ সিভিল কোর্টে যারা প্র্যাকটিস করে বা লোয়ার কোর্টে যারা প্র্যাকটিস করে তাদেরকে কি বলা হয়? ডিস্ট্রিক্ট জাজ বলা হয়। বাট শ্যাল নট ইনক্লুড দ্য হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন কিন্তু এই জায়গায় ইনক্লুড হবে না। আমি আগে বলছি হাইকোর্ট ডিভিশনে কারা থাকে? জাস্টিসরা থাকে। In the exercise of its ordinary or extraordinary original civil jurisdiction. ওকে, ডিস্ট্রিক্ট জাজ বলতে ডিস্ট্রিক্টে যারা জাজরা আছেন তাদেরকেই বোঝায়। আচ্ছা, এখন ডিস্ট্রিক্টের মধ্যে তো হাইকোর্টও পড়ে, ঢাকা ডিস্ট্রিক্টে কিন্তু হাইকোর্ট পড়ে না, ঢাকার মধ্যে কি হাইকোর্ট আছে না? কিন্তু হাইকোর্ট এজন্য বলছে হাইকোর্ট ডিভিশন বাদ যাবে, নট ইনক্লুড। ওকে, ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে কি বুঝি? ডকুমেন্ট শ্যাল ইনক্লুড এনি ম্যাটার রিটেন। তাহলে প্রথমেই যে ইম্পর্টেন্ট ম্যাটারটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন। ডকুমেন্ট হতে হলে অবশ্যই কি কি হতে হবে? সেটা রিটেন হতে হবে। এক্সপ্রেসড অর ডেসক্রাইবড আপন এনি সাবস্টেন্স বাই মিনস অফ লেটার্স, figures or marks, or by more than one of those means which is intended to be used or which may be used for the purpose of recording that matter। অর্থাৎ শর্টকাট একটা কথা বলি, সেটা হচ্ছে ডকুমেন্ট বলতে আমরা সেই বিষয়টাকে বুঝি যেটা অবশ্যই লিখিত হবে এবং যেখানে কি থাকবে, যেটা কেন তৈরি হয়? ফর দ্য পারপাস অফ রেকর্ডিং দ্যাট ম্যাটার, অর্থাৎ আমি যেই বিষয়টা নিয়ে ওই ডকুমেন্টটা তৈরি করছি, দলিলটা তৈরি করছি, সেই বিষয় কি সেখানে কি থাকবে? উল্লেখ করা থাকবে, রেকর্ড করা থাকবে।
ওকে, এরপর আসি ইনঅ্যাক্টমেন্ট বলতে আমরা কি বুঝি। Enactment shall include a regulation and shall also include any provision contained in any act or in any such regulation as aforesaid। অর্থাৎ ইনঅ্যাক্টমেন্ট বলতে মূলত রেগুলেশনকে বোঝায়, shall include a regulation, ঠিক আছে, এবং and shall also include, এবং আরো কি ইনক্লুড করবে, এনি প্রভিশন কন্টেন্ট ইন এনি অ্যাক্ট, অর্থাৎ কোনো আইনে যদি কোনো প্রভিশন থাকে সেটাকেও কি বলা হবে, ইনঅ্যাক্টমেন্টের আন্ডারে ধরা হবে, ঠিক আছে, এই যে এটা। ওকে, তারপরে যদি আসি আমরা ফিনান্সিয়াল ইয়ার, আমরা ইয়ার কিভাবে কাউন্ট করি, জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত, রাইট, এইভাবে আমরা আমাদের ইয়ার কাউন্ট করি বা বছর কাউন্ট করি। কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে একটু ডিফারেন্ট আছে। ফিনান্সিয়াল ইয়ারটা কিভাবে কাউন্ট হয়, আচ্ছা, shall mean the year commencing on the first day of July and ending of the 13th day of June। ওকে, 30 day of June। আচ্ছা, দেখা যাচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে পরবর্তী বছরের জুনের 30 তারিখ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রেও কিন্তু 1 বছর হয়। তাহলে ফিনান্সিয়াল ইয়ার যেটা, সেটা কিভাবে কাউন্ট করা হয়, জানুয়ারির 1 থেকে না, সেটা কাউন্ট করা হয় জুনের 1 তারিখ থেকে। এবং এটা কি হচ্ছে ডিসেম্বরের 30 তারিখে শেষ হয় না, এটা শেষ হয় জুলাই 30 তারিখ। অর্থাৎ ধরলাম 2023 সালের জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, ধরলাম এই যে এই মাসেরই 1 তারিখ থেকে শুরু হয়েছে, তাহলে ফিনান্সিয়াল ইয়ার এই মাস থেকে শুরু হলো, শেষ হবে 2024 সালের জুলাই মাসের 30 তারিখে যে। ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটু হাইলাইট করে দিই, ফার্স্ট ডে অফ জুলাই এন্ড এন্ডিং অন দা 13th ডে অফ জুন। ও সরি, জুলাই থেকে শুরু হবে জুনে যে শেষ হবে। ওকে, জুলাই থেকে শুরু হবে জুনে যে শেষ হবে। ওকে, দেন যদি আসে গভর্নমেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ গভর্নমেন্ট কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝাই, এনি ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন শ্যাল ইনক্লুড কন্ট্রাক্টস মেড ইন দ্য এক্সারসাইজ অফ দ্য এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা জানি গভর্নমেন্ট কারা, যারা বাংলাদেশের এক্সিকিউটিভ আছে, তাই না, এক্সিকিউটিভ অথরিটি তো গভর্নমেন্ট। এই এক্সিকিউটিভ অথরিটি কোথাকার এক্সিকিউটিভ অথরিটি, অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক্সিকিউটিভ অথরিটি যদি কোনো ধরনের কন্ট্রাক্ট করে, হতে পারে না যে বাংলাদেশের সরকার একটা কন্ট্রাক্ট করেছে, বলে না একটা চুক্তি তো ট্রিটি, সেটা একটা কন্ট্রাক্টের মতোই হয়, কিন্তু হচ্ছে কোন কন্ট্রাক্ট করেছে, দেখা গেল আহ অন্য আরেকটা বডির সাথে কন্ট্রাক্ট করলো, অন্য আরেকটা পার্সনের সাথে কন্ট্রাক্ট করলো, তাহলে এক্সিকিউটিভ অথরিটি যেই কন্ট্রাক্টই করুক না কেন, যে ধরনের কন্ট্রাক্টই করুক না কেন, সেটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট হিসেবে কি করা হবে, পরিগণিত হবে। ওকে, গভর্নমেন্ট লায়াবিলিটি, ঠিক আছে, গভর্নমেন্ট লায়াবিলিটি এন্ড ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন শ্যাল ইনক্লুড দ্য লায়াবিলিটিস অফ দি গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের যে লায়াবিলিটি তাকে কি বলা হয়, দি গভর্নমেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে, অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, and only such liabilities incurred by any other government that at any times functioned in the territories now comprised in Bangladesh as have been expressly accepted by the People's Republic of Bangladesh। তাহলে বলছে যে এই লায়াবিলিটিটা কে নেবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ গভর্নমেন্টের যে লায়াবিলিটি সেটা রাষ্ট্রের লায়াবিলিটি হিসেবে ধরা হবে, ঠিক আছে, তাহলে রাষ্ট্রের লায়াবিলিটি বলতে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের লায়াবিলিটি হিসেবে ধরা হবে। ওকে, ওকে, হাইকোর্ট ডিভিশন, আমরা কিন্তু তখন পরে আসছে ডিস্ট্রিক্ট জাজের ব্যাপারটা, এখন আমরা হাইকোর্ট ডিভিশন সম্পর্কে জানবো। হাইকোর্ট ডিভিশন বলতে কি বোঝায়, হাইকোর্ট ডিভিশন শ্যাল মিন দি হাইকোর্ট ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ কনস্টিটিউটেড আন্ডার দ্য কনস্টিটিউশন। অর্থাৎ আমরা তো জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে, দি কনস্টিটিউশন আছে, সেখানেই কিন্তু বলা আছে যে সুপ্রিম কোর্ট কি হবে, হাইকোর্ট কি হবে, তাই না, সব বিষয়ে আলোচনা করা যাচ্ছে। তো ওই কনস্টিটিউশনের আন্ডারে
সুপ্রিম কোর্টে দেখেন কি বলছে, দি হাইকোর্ট ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট ডিভিশন আছে, কোথায় এটার কথা বলা আছে? কনস্টিটিউশনে বলা আছে, তাই না? এইটাকে কি বলবো আমরা? দ্য হাইকোর্ট ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট, এটাকে আমরা কি বলবো? হাইকোর্ট ডিভিশন বলবো। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট ডিভিশন আছে, এটা কি আমরা কি কি বলবো? হাইকোর্ট ডিভিশন বলবো। ওকে, কনস্টিটিউটেড আন্ডার দ্য কনস্টিটিউশন। ওকে, ইমুভেবল প্রপার্টি, যেটাকে মুভ করা যাচ্ছে না, তাই না? এই ধরনের প্রপার্টি কাকে বলে? স্থায়ী প্রপার্টি যেটাকে বলে, তাই না? স্থায়ী সম্পত্তি। অস্থায়ী না, অস্থায়ী হলে তো মুভেবল হয়ে যেত। ইমুভেবল মানে যেটাকে মুভ করা যাবে না, মুভেবল করা যায় না। ওকে, শ্যাল ইনক্লুড ল্যান্ড, অর্থাৎ মাটি। আমরা কি মাটিকে নাড়াচাড়া করতে পারি না? বেনিফিটস টু অ্যারাইজ আউট অফ ল্যান্ড, অর্থাৎ ওই ল্যান্ডের উপরে, জমির উপর যদি কোনো কিছু তৈরি করা হয়, সেটা কি নাড়াচাড়া করানো যাবে? বিল্ডিং তৈরি করলে নাড়াচাড়া করা যাবে? যাবে না। অ্যান্ড থিংস অ্যাটাচ টু দি আর্থ, এবং মাটির, আর্থ মানে কি? ভূমি, তাই না? আমাদের পৃথিবীর চারপাশটা তো ভূমি, রাউন্ড। তো আর্থের সাথে, পৃথিবীর সাথে যেটা অ্যাটাচ করা আছে, অর পার্মানেন্টলি ফেস্টেনেট টু এনিথিং অ্যাটাচ টু দ্য আর্থ, অথবা এমন ভাবে বোঝা যাচ্ছে যেটা একবার পার্মানেন্ট ভাবেই আর্থের সাথে লাগানো, যেটা কখনো কি করা সম্ভব না? সরানো সম্ভব না। তাহলে এই ধরনের বিষয়গুলোকে কি বলে? ইমুভেবল প্রপার্টি বা অস্থায়ী সম্পত্তি, সরি, স্থায়ী সম্পত্তি। ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ আমরা কি বুঝি ইমপ্রিজনমেন্ট? কারাবাস বুঝি, রাইট? শ্যাল মিন ইমপ্রিজনমেন্ট অফ ইদার ডিসক্রিপশন অ্যাজ ডিফাইন্ড ইন দি পেনাল কোড, অর্থাৎ পেনাল কোডে, বাংলাদেশের যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধিতে ইমপ্রিজনমেন্টের যে সংজ্ঞা দেয়া আছে, সেটাকে কি বলবো? ইমপ্রিজনমেন্ট বলবো। অর্থাৎ কারাবাস, কারাবাস বিভিন্ন ধরনের হতে পারে, সশ্রম হতে পারে, বিনাশ্রমও হইতে পারে, তাই না? এটা ডিপেন্ড করে যে আমার অপরাধটা কিরকম, আমাকে হচ্ছে কি ধরনের শাস্তি দেয়া হচ্ছে, সশ্রম দেয়া হচ্ছে না বিনাশ্রম দেওয়া হচ্ছে। আবার এরকম হতে পারে দুইটা একসাথে দিতে পারে, যেমন কিছুদিন সশ্রম কারাদণ্ড ভোগ করবে, কিছুদিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবে। সেটা পেনাল কোড যখন আলোচনা করা হবে, সেখানে আরো ডিটেলস আলোচনা করা হবে। এরপর যদি আমরা আসি লোকাল অথরিটি, লোকাল অথরিটি বলতে আমরা কাদেরকে বুঝি? ঠিক আছে, আমরা প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ লোকাল, লোকাল প্রশাসনিক কর্মকর্তা বলতে আমরা কাকে বুঝি? যেমন পৌরসভার যারা কাজ করে, অথরিটি আছে, জেলা বোর্ডে যারা কাজ করে, তারপর ইউনিয়ন পরিষদে যারা কাজ করে, ঠিক আছে, ইউনিয়ন পরিষদ বোর্ডে যারা কাজ করে, এবং ট্রাস্টিস অফ এ পোর্ট, ঠিক আছে, তারপরে আদার অথরিটি লিগালি এন্টাইটেলড, আদার অথরিটি লিগালি এন্টাইটেল, অর্থাৎ কার মাধ্যমে? গভর্নমেন্টের মাধ্যমে। গভর্নমেন্ট যদি কোনো দায়িত্ব দিয়ে থাকে, এক কথা শেষ, গভর্নমেন্ট যাদেরকে দায়িত্ব দিছে, ঠিক আছে, তাদেরকে আমরা লোকাল অথরিটি হিসেবে জানবো। যেমন পৌরসভা, এদেরকেও কিন্তু গভর্নমেন্ট দায়িত্ব দিয়ে থাকে। জেলা বোর্ড, ইউনিয়ন পরিষদ বোর্ড, ট্রাস্টি অফ এ পোর্ট, হ্যাঁ, আদার অথরিটি লিগালি এন্টাইটেলড। দ্য কন্ট্রোল অর ম্যানেজমেন্ট অফ এ মিউনিসিপাল অর লোকাল ফান্ড, আচ্ছা মিউনিসিপাল, হ্যাঁ, মিউনিসিপাল এরিয়ার যারা কন্ট্রোল করে, তাদেরকেও কি গভর্নমেন্টই তো পারমিশন দিয়ে থাকে, অর্থাৎ লোকাল অথরিটি তারা। অর এনি কর্পোরেশন অর আদার বডি অর অথরিটি কনস্টিটিউটেড অর এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট আন্ডার এনি ল। এই যে এক কথা কিন্তু বলছে যে গভর্নমেন্ট যদি কোনো আইনের মাধ্যমে কাউকে কোনো দায়িত্ব দিয়ে থাকে, তাহলে তাকে, লোকাল এরিয়াতে যদি দায়িত্ব দিয়ে থাকে, তাকে কি বলবো? লোকাল অথরিটি বলবো। আচ্ছা, ম্যাজিস্ট্রেট বলতে আমরা কাকে বুঝছি? ম্যাজিস্ট্রেট শ্যাল ইনক্লুড এভরি পারসন এক্সারসাইজিং অল অর এনি অফ দ্য পাওয়ার অফ এ ম্যাজিস্ট্রেট আন্ডার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ফর দ্য টাইম বিং ইন ফোর্স, অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ ফৌজদারি, ঠিক আছে, সেইখানে ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার দেয়া আছে, ক্ষমতা দেয়া আছে, এই জিনিসটা যে এক্সারসাইজ করবে, যে সেই পাওয়ারটা কাজে লাগাবে, ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করবে, তাকেই কি ম্যাজিস্ট্রেট বলা হবে। অর্থাৎ আবার বলছি, সিআরপিসি তে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে ম্যাজিস্ট্রেটের যে কাজের কথা বলা আছে, এই যে এনি অফ দ্য পাওয়ারস অফ এ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, যে এক্সারসাইজ করবে তাকে কি বলা হবে? ম্যাজিস্ট্রেট বলা হবে। আচ্ছা, ওই যে ইমুভেবল প্রপার্টি পড়ছে, এখন আসছে মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কি? শ্যাল মিন প্রপার্টি অফ এভরি ডেসক্রিপশন এক্সেপ্ট ইমুভেবল প্রপার্টি। এখন আমাদের তো ধরে ধরে এত
সম্ভব না যে কোন এটা মুভেবল, ওইটা মুভেবল, খাট মুভেবল, চেয়ার মুভেবল, অস্থায়ী, ঠিক আছে, এটা তো বলা সম্ভব না। এই জন্য এটা বলছে স্থায়ী বাদে যা আছে সবই অস্থায়ী, ঠিক আছে। ইমুভেবল বাদে যাই আছে তাই কি মুভেবল, ঠিক আছে। আচ্ছা, ওথ বা শপথ, তাই না? ওথ শ্যাল ইনক্লুড অ্যাফার্মেশন এন্ড ডিক্লারেশন, অর্থাৎ আমি মেনে নিচ্ছি এবং সেটাকে ঘোষণা করছি, অ্যাফার্মেশন এন্ড declaration in the case of person by law allowed to affirm or declare instead of swearing। বলি না যে আমরা শপথ করিতেছি যে আমি আমার নাম এমুক, আমি এইটা করব, আমি ওইটা করব না, এই যে শপথ নিচ্ছে, অর্থাৎ আমি অ্যাফার্মেশন করছে এবং এটাকে সকলের সামনে ডিক্লেয়ার করতেছে। আমি অ্যাফার্মেশন করলাম, ডিক্লেয়ার করলাম না, তখন কিন্তু ওথ হবে না। আমি ডিক্লেয়ার করলাম কিন্তু অ্যাফার্মেশন করলাম না, সেক্ষেত্রে ওথ হবে না। অবশ্যই অ্যাফার্মেশন হতে হবে এবং ডিক্লারেশন হতে হবে। অফিসিয়াল গ্যাজেট বলতে আমরা সেই সকল গ্যাজেটকে বোঝাই যেটা বাংলাদেশের গ্যাজেট, অর্থাৎ বাংলাদেশ সরকার যদি কোনো গ্যাজেট প্রকাশ করে থাকে সেটা কি কি অফিসিয়াল গ্যাজেট হিসেবে আমরা জানবো। পার্লামেন্ট বলতে আমরা কি বুঝি? বাংলাদেশ পার্লামেন্ট কি আমরা পার্লামেন্ট বলতে বুঝি। আচ্ছা, বাংলাদেশ পার্লামেন্টকে আমরা কি নামে চিনি? সে নামটা হচ্ছে অনেকে ভুল করে, সেটা হচ্ছে হাউস অফ নেশন, হাউস অফ দি নেশন, হাউস অফ দি নেশন। আচ্ছা, পার্সন shall include any company or association or body of individual whether, আচ্ছা, এখানে বলছে পার্সন বা ব্যক্তি, ব্যক্তি বলতে কি আমরা শুধু মানুষকে বুঝি না, ব্যক্তি বা পার্সন বলতে আমরা আইনের ভাষায় একজন ব্যক্তিকেও বুঝাই, একটা কোম্পানিকেও বুঝাই, একটা সংগঠনকেও বুঝাই, ঠিক আছে। অর্থাৎ শুধু সিঙ্গেল বডি হলেই হবে না, একটা কোম্পানিও হতে পারে একজন পার্সন। একটা কোম্পানির বিরুদ্ধে মামলা হয় না, একটা সংগঠনের অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলা হয় না? অবশ্যই হয়, ঠিক আছে। তাহলে একটা কোম্পানিও কি হতে পারে? পার্সন হতে পারে। আচ্ছা, অবশেষে আসি, দি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বলতে আমরা কি বুঝি? দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেসিডেন্টকে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে জানি। সে কিভাবে ইলেক্টেড হয়? আন্ডার দ্য কনস্টিটিউশন অর এনি পারসন ফর দ্য টাইম বিং অ্যাক্টিং ইন দ্যাট অফিস, অর্থাৎ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দ্বারা যাকে নির্বাচিত করা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে, তাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে চিনি। অথবা যিনি এই সময়ের মধ্যে, প্রেসিডেন্টের যে একটা সময়সীমা থাকে, রাষ্ট্রপতির যে একটা সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে কাজ করে, রাষ্ট্রপতির যে কাজগুলো থাকে, তাকে কি বলবো? প্রেসিডেন্ট হিসেবে আমরা জানবো। রেগুলেশন বলতে কি বুঝি? শ্যাল মিন আ রেগুলেশন মেড বাই এনি পারসন অর অথরিটি ইম্পোর্ট আন্ডার দ্য এনি কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট এন্ড ফোর্স ইন দ্য বাংলাদেশ। ওই যে একই কথা, আমরা কিন্তু রেগুলেশন বলতেও কিন্তু ওই যে আইন কি বুঝি, ল কি বুঝি, তাই না? কার দ্বারা তৈরি হয়? রেগুলেশন মেড বাই এনি পারসন অর অথরিটি, যাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে, এম্পাওয়ার্ড করা হয়েছে কনস্টিটিউশন দ্বারা, যে তোমরা চাইলে নিজেরা রেগুলেশন তৈরি করতে পারো, ঠিক আছে, আইন তৈরি করতে পারো। হ্যাঁ, সময় শেষ, আমি দেখেছি মাহবুব, আমারও প্রায় শেষ। সেকশন বলতে বোঝা হচ্ছে সেকশন অফ দি অ্যাক্ট অফ রেগুলেশন অর রেগুলেশন ইন হুইচ দ্য ওয়ার্ড অকার্স, অর্থাৎ সেকশন বলতে আমরা ধারাকে বুঝি, তাই না? কনস্টিটিউশনে কিন্তু সেকশন না, আর্টিকেল হয়। সুটস বাই অর এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের এগেইনস্টেও কি করা যায়? সুট করা যায় বা মামলা করা যায়। ইয়ার, এখানে ইয়ার বলতে কিন্তু আমরা ওই যে ফিনান্সিয়াল ইয়ার বোঝাচ্ছি না। ইয়ার বলতে আমরা ব্রিটিশ যে ক্যালেন্ডার বা ইংলিশ যে আমরা ক্যালেন্ডারটা ইউজ করি জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 30, সেটাকে আমরা ইয়ার বা ব্রিটিশ ক্যালেন্ডার হিসেবে কাউন্ট করতে পারি। আজকে এতটুকুই। অন্যান্য ধারা যেগুলো আছে সেকশন 4 থেকে 31 পর্যন্ত, সেগুলো নেক্সট কোনো পার্টে আলোচনা করব। ধন্যবাদ।